আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে। এই লাইনটি বললাম এর কারণ এই লাইনটিকে আজকে পুরোপুরি বর্ণনা করছেন এমনই এক মানুষ আমার পাশে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী তনয় ঘোষ। আপনার শুরু আইনজীবী হয়ে, কিন্তু শেষটা বোধহয় কবিতাতেই হতে চলেছে আগামী দিনে। কারণ আপনার সাথে কথা বলে যা বুঝলাম যে আপনি একজন আইনজীবী হয়তো হতে পারেন, কিন্তু আপনার মনটা সেই সাহিত্যেই পড়ে রয়েছে। এই যাত্রাটা যদি আমি খুব ছোটবেলা থেকেই গল্প কবিতা খুব ভালোবাসি। আমি খুব ছোটবেলা থেকেই লিখি। লিখতে আমি খুব ভীষণ ভালোবাসি। আমার পড়াশোনা ঋষি বঙ্কিমচন্দ্র সান্ধ্য মহাবিশ্ববিদ্যালয়। তো সেখান থেকেই আমি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি। পরবর্তীকালেও আমি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি। আমি বেসিক্যালি তারপর আমি যখন আমার বাবার ইচ্ছায় আমি আইন নিয়ে পড়াশোনা করেছি এবং পরবর্তীকালে আমি আইনকে পেশা হিসেবে বেছেছি। কিন্তু খুব ছোটবেলা থেকেই আমার কবিতা আমাকে ভীষণ টানে। আসলে আমার জন্মস্থান নৈহাটি। নৈহাটি আমার প্রাণের শহর এবং নৈহাটিতে আমি ছোটবেলা থেকেই নৈহাটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মস্থান, যার জন্য নৈহাটিতে কোথাও যেন একটা সাহিত্যের একটা আবহাওয়া রয়ে গেছে এবং খুব ছোটবেলা থেকেই সেই সাহিত্যের আবহাওয়াতেই আমি বড় হয়েছি। এবং আমার পরিবারও, আমার মা এবং আমার মাতুল যারা ছিলেন, তাদের সবার অনুপ্রেরণা আমার ভেতর থেকেই কোথায় যেন আমাকে একটা সাহিত্যের প্রতি একটা নেশা ধরিয়ে দিয়েছে ছোটবেলা থেকে। এবং এই নেশার কারণেই আমি ছোটবেলা থেকেই কবিতা, গল্প, উপন্যাস এখন লিখছি। তো সেইটাই আমি রত রয়েছি। এখনকার যুগে দাঁড়িয়ে, এখন বলবো না, এটা আমরা প্রায়শই দেখেছি যে সাহিত্য চর্চা করা হয় ঠিকই, কিন্তু সাহিত্য চর্চার ক্ষেত্রে অনেক কিছু বাধা হয়। তার প্রথম বাধা বলা যেতে পারে অর্থনৈতিক ভাবে। এটাকে কি আপনি সহমত? না, সাহিত্য চর্চা দেখুন, কারোর যদি কোনো কিছুর প্রতি যদি গভীর নেশা থাকে তখন সেটাতে কোনো কিছুই প্রতিবন্ধকতা হয় না। এই সাহিত্যের যে চর্চাটা সেটা অর্থনৈতিক কোনো প্রতিবন্ধকতা বলে আমি মনে করি না। কেননা যদি আপনার আগ্রহ থাকে কবিতা লেখার প্রতি, আপনার আগ্রহ থাকে যদি ছোট গল্প লেখার প্রতি, আপনি শুরুটা খুব ছোটভাবে করতে পারেন। যেমন আপনি ছোট ছোট সংবাদপত্রে বা ছোট ছোট আপনি যেখানে থাকেন সেইখানকার যে দৈনিক সংবাদপত্র, সেইখানেও আপনি লেখা শুরু করতে পারেন, সাহিত্য পত্রে আপনি লেখা শুরু করতে পারেন। তো আমি মনে করি না যে অর্থনৈতিক কোনো কারণ আপনার সাহিত্য চর্চার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনার লেখা সায়াহ্ন সমাচার, যেটা সাম্প্রতিককালে ব্যাপক প্রশংসিত হয়েছিল, এবং এই বিষয়টা সায়াহ্ন সমাচার এই কবিতাটার পেছনে একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। আমি তখন কলেজ জীবনে পড়াশোনা করি, সাহিত্য নিয়ে পড়াশোনা করছি। তো কবি মধুসূদনের কবিতা এবং কবি মধুসূদনের যে লেখাগুলো আমরা খুব ছোটবেলা থেকে পড়তে পারতাম না বা বুঝতে পারতাম না, সেটা সাহিত্য নিয়ে পড়ার সময় সেটা আমাদের পাঠ্য ছিল। যেরকম ব্রজাঙ্গনা বীরাঙ্গনা কাব্য, মেঘনাদ বধ কাব্য। তো এইসব যখন আমি মধুসূদনের লেখা যত বেশি করে পড়ছি, তো মধুসূদনের ভাষার যে গাম্ভীর্য, যে ভাষার যে গভীরতা, সেটা আমাকে এতটাই আকর্ষণ করে। পরবর্তীকালে আমার নিজেরও মনে হয়েছে যে আমি মধুসূদনের মতন যদি একটা কোনো কবিতা লিখতে পারতাম, কবি মধুসূদনের মতন যদি একটা কোনো কবিতা লিখতে পারতাম। তো সেই অনুপ্রেরণায় আমি সায়াহ্ন সমাচার কবিতাটা লিখেছি। সায়াহ্ন সমাচার কবিতাটা বেসিক্যালি একটা চিত্রকল্পধর্মী কবিতা। একটা সন্ধ্যাকালে একটা পৃথিবীতে, একটা সন্ধ্যার মুহূর্তে পৃথিবীতে যেরকম ধরনের সব চিত্র ফুটে ওঠে, যেরকম পাখিরা বাসায় ফেরে, যেরকম একজন আহ কর্মজীবী মানুষে বাড়িতে ফিরছে, মানে বিভিন্ন রকমের যে চিত্র, সেই চিত্রতেই আমি এই সায়াহ্ন সমাচার কবিতাটা লিখেছি। এবং এই কবিতাটা আমি মনে করি যে খুব একটা গুরুগম্ভীর কবিতা। এবং এই কবিতার মধ্যে আমি সেই সময় আপনার শ্লেষ, যমক এবং অনুপ্রাসের ব্যাপক ব্যবহার করেছি। পরবর্তীকালে এই কবিতাটা সংবর্ধনীয় পত্রিকায় ব্যাপক সমাদৃত হয়েছিল। কবি মধুসূদন দত্তের কথা যখন উঠলই, তখন তার ভাষা বোধহয় শুরুর দিকটা অনেকটা শক্ত ছিল, কিন্তু আপনার লেখা তো ছোট গল্প, কবিতা, বিশেষ করে ছোট গল্প, এই কবিতা আলাদা করে এই এই জিনিসটার প্রতি বেশি ভালোবাসি। আমি কবিতা ভালোবাসি এবং কবিতার আমার অনুপ্রেরণা আমার জীবনানন্দ দাশ এবং রবীন্দ্রনাথ ঠাকুর। মধুসূদনের কবিতা আমি যখন পড়তাম, মধুসূদনের কাব্যগ্রন্থ যখন পড়তাম, তখন তার ভাষার গাম্ভীর্যতাকে আমি যখন পড়েছি, তখন আমি অনেক বেশি লক্ষ্য করেছি কোথাও যেন সাধারণের থেকে, সাধারণ মানুষের থেকে সেটা যেন একটা সম্ভ্রমের দূরত্ব আমি লক্ষ্য করেছি। যেটা আমি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জীবনানন্দ দাশের কবিতা পড়ে আমি দেখেছি, সহজ সরল সাধারণ মানুষ, গেয়েও মানুষ তার অনেক কাছে আসতে পারে। যার জন্য জীবনানন্দ দাশের বনলতা সেন বলুন, কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী কিংবা খেয়া কাব্যগ্রন্থের বিখ্যাত সব কবিতাগুলো, সোনার তরীর যে কবিতাগুলো, সেই কবিতাগুলো অনেক বেশি মানুষকে যেন আকর্ষণ করে। আমার মনে হয়েছে আমি যদি কোনো মানুষের অন্তরের কথা যদি বলতে চাই, সেই অন্তরের কথা ফুটিয়ে তোলার জন্য আমার মনে হয় সবচেয়ে বেশি এমন ভাষা প্রয়োগ করা উচিত যে ভাষায় মানুষ সহজভাবে সেটা বুঝতে পারবে, এটা তার কাছে বোধগম্য হবে। তার জন্যই আমি পরবর্তীকালে কবিতা আমার রবীন্দ্রনাথ ঠাকুর এবং জীবনানন্দ দাশকে আমি আদর্শ হিসেবে গ্রহণ করেছি।
ছোট গল্প আমি ছোটবেলা থেকে আমি লিখতাম, কিন্তু সেগুলোকে আমি ঠিক ছোট গল্প বলবো না, ছোট গল্পের সংজ্ঞা যেরকম হয় সেই রকম সংজ্ঞা আমি বলবো না, সেগুলোকে আপনারা অনুগল্প বলতে পারেন। পরবর্তীকালে আমি ছোট গল্প লেখার প্রতি নিজেকে মনোনিবেশ করেছি এই কারণে আমার কোথাও যেন মনে হয় যে আমার লেখক সত্তাটা যেন কবি সত্তা থেকে বড়। যার জন্য আমি মনে করি যে আমি ছোট গল্প কিংবা প্রবন্ধ কিংবা উপন্যাসে যদি মনোনিবেশ করি সেটাই হয়তো আমার ক্ষেত্রে ভালো হবে। আপনি যাদের আদর্শ হিসেবে বেছে নিয়ে জীবনে এগিয়ে চলেছেন, তারা কিন্তু সমাজের বিভিন্ন সময়ে আমরা দেখেছি প্রতিবাদ করতে তাদেরকে, তাদের কলমে প্রতিবাদের ভাষা ফুটে উঠেছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে যেরকম ভাবে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক ক্ষেত্রে নানা সমাজের বিকৃত ঘটনা আমাদের চোখের সামনে আসছে, সেক্ষেত্রে কলমটা প্রতিবাদের ভাষা হিসেবে কতটা বেশি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন, এবং এর পাশাপাশি এর প্রতিবন্ধকতা একজন সাহিত্যিকের নজরে? আমার মনে হয় যদি শিল্পের স্বাধীনতা থাকে তাহলে শিল্পীর স্বাধীনতা থাকবে না কেন? আমার এই জিনিসটা আমাকে ভীষণ পরিমাণে ভাবায়। আজকে যদি শিল্পের স্বাধীনতা থাকে, শিল্পীর স্বাধীনতা নেই, শিল্পীকে কোথাও যেন একটা জায়গায় অবদমিত করে দিচ্ছে। আপনার এই প্রশ্নটা খুব একটা যুক্তিসঙ্গত প্রশ্ন। আমি বর্তমানে একটা উপন্যাস লিখছি, যে উপন্যাসটার নাম গ্রহদশা। সেই উপন্যাসের বিষয় হচ্ছে একটা ধর্ষ পুরুষ কাম সমাজ, যে সমাজে এমন একটা ঘটনা বারবার ঘটে চলেছে এবং একটা বিকৃত ঘটনা, যে সময় আমরা একটা অস্থির সমাজের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ে দাঁড়িয়ে মানে সেই চিত্রটাকে, সেই কঠিন চিত্রটাকে আমি কলমে ফুটিয়ে তুলছি, কিন্তু কলমে যখন আমি ফুটিয়ে তুলছি আমার কোথাও যেন আমার লেখক সত্তাকে কোথাও যেন আমাকে কেউ প্রশ্ন করছে যে আমি এই সত্তাটাকে যখন আমি সামনে তুলে ধরছি, আমি একটা যখন রাজনৈতিক উপন্যাস লিখছি, তখন কোথাও যেন আমার এই লেখাটা যেন নিয়ন্ত্রিত না হয়। আমার মনে হয় যে শিল্পের স্বাধীনতা যেখানে থাকে, শিল্পীর স্বাধীনতা সেখানে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে থাকা উচিত, কিন্তু কোথাও যেন আমাদের শিল্পীর স্বাধীনতাটা কখনো কখনো মানে লঙ্ঘিত হয়। সেটা আমি আগেও দেখেছি, যখন আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাস যখন লিখেছিলেন, তদানীন্তনকালে ব্রিটিশ সরকার সেটাকে আপনার ব্যান করে দিয়েছিল, এবং পরবর্তীকালেও আমরা এরকম বহু লেখা দেখেছি, যেরকম তসলিমা নাসরিনের অনেক লেখা যাকে আমরা বিতর্কিত বলবো, কিন্তু সেই লেখাগুলো বিতর্কিত, কিন্তু আমার মনে হয় বিষয়বস্তুর দিক থেকে সেই লেখাগুলো বিতর্কিত নয়, এবং একজন শিল্পীর সেই স্বাধীনতা থাকা উচিত। তো সেই দিক থেকে আমি মনে করি যে শিল্পীর কোনো প্রতিবন্ধকতা থাকা উচিত নয়। আমরা যেমন দেখেছি, ইতিহাসের পাতায় দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন, প্রতিবাদের ভাষা হিসেবেই ত্যাগ করেছিলেন। কারণ বর্তমানে এই যে সোশ্যাল মিডিয়া, অনেকেই লেখালেখি করে, বিভিন্ন প্রতিবাদী লেখালেখি হয়, কিন্তু অনেক সময় দেখা গেছে এই সমস্ত লেখা তরুণ প্রজন্মের মধ্যে আরো বেশি করে ক্ষোভ তৈরি করেছে। তো এই ক্ষোভের পিছনে কি ভাষাগত কারণ, বা কোনো জায়গা থেকে দাঁড়িয়ে লেখালেখি মানেই যে পুরোটা সঠিক হবে বা হবে না, এটাকে কেমন হবে? আর লেখালেখি দেখুন, একজন লেখক বা একজন শিল্পী যখন তার নিজস্ব অনুভূতি ব্যক্ত করে, তার প্রথম উদ্দেশ্যই থাকে আমি আমার লেখাকে অন্য মানুষ, সাহিত্যর সংজ্ঞাটাই এটা যে একজনের সাথে আরেকজনের অন্তরের একটা সংযোগ স্থাপন। যে কোনো শিল্পীরই সংজ্ঞা হচ্ছে সংযোগ স্থাপন। সেই সংযোগ স্থাপনে যদি কোনো ব্যর্থতা আসে, তাহলে সেই ব্যর্থতা আমি অবশ্যই মনে করি শিল্পীর। সেই ব্যর্থতা যে পাঠক, আমি যদি আমার লেখা যদি পাঠকের হৃদয় অবধি যদি স্পর্শ না করতে পারে, তাহলে সেই ব্যর্থতা আমার। সেটা আমি মনে করি সেই ব্যর্থতা আমার। আমার কলমের যদি ভাষা থাকে, আমার কলমের যদি প্রাণ থাকে, তাহলে কেন পাঠকের হৃদয়ে তাকে আলোড়ন তুলবে না? কেন পাঠকের হৃদয়ে প্রশ্ন উঠবে না? আমরা এই অতীতেও বহু লেখা পড়েছি, সমরেশ মজুমদারের কালবেলা কালপুরুষও পড়েছি, যে লেখাগুলোকে আমরা রাজনৈতিক উপন্যাস বলতে পারি, এবং সেই উপন্যাসগুলোতে আমাদের মনে কিন্তু অনেকবার ক্ষত সৃষ্টি করে। তো বর্তমান লেখাতে যদি আমাদের লেখক বা আমাদের কবি লেখায় যদি পাঠক সমাজের মধ্যে যদি ক্ষত সৃষ্টি না হয়, তো সেই ব্যর্থতা সম্পূর্ণ শিল্পীর। একটা সুস্থ মস্তিষ্ক গড়তে এবং সমাজ চেতার কাছে একজন কবির অবদান অনস্বীকার্য। কিন্তু সেই সমাজ গড়ার জন্য যখন কবি মন এই বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া অনেকটাই প্রভাবিত হচ্ছে, এবং সোশ্যাল মিডিয়ার দ্বারা মানুষকে আরো বেশি করে জাগ্রত করা যায়, কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় কোনোভাবে শিল্পী সত্তার মধ্যে বাধা তৈরি করছে। কেন বলছি এ কথা? কারণ এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্নভাবে বিক্রি করার যে প্রবণতা, অর্থাৎ কোনো কিছু শিল্পী সত্তাকে ধ্বংস করে বিক্রির পথে এগোচ্ছে, এটা তো প্রমাণিত সত্য। সেক্ষেত্রে আপনি একজন সাহিত্যিক হিসেবে এবং এখনকার প্রজন্মের সাহিত্যিক হিসেবে আপনার ক্ষেত্রে কি সেটা হচ্ছে? না, আমি কখনোই আমার শিল্পকে, আমি আমার কখনোই সাহিত্যকে বিকৃত বা আমি বিক্রি করতে চাইনি। তার একটাই কারণ, আমি মনে করি যদি আমার সাহিত্যের শক্তি থাকে, সাহিত্যে যদি প্রাণ থাকে, সেই লেখা একটা সময় তা সর্বসমক্ষে জনসাধারণে তা একটা প্রচারিত হবেই। এবং আমার যেটা সবচেয়ে বড় মনে হয়েছে, এখনকার সময়
প্রজন্মের মধ্যে, কবি প্রজন্মের মধ্যে, শিল্পী প্রজন্মের মধ্যে খুব তাড়াতাড়ি বড় হওয়ার একটা যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ করার যে সহজ পন্থা সেটা হচ্ছে সোশ্যাল সাইট। এবং সোশ্যাল সাইটে ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব জায়গায় যারা নিজেদের লেখাগুলো দিচ্ছেন এবং এই লেখাতে হয়তো সাময়িক তারা কিছু খ্যাতি লাভ করছেন, কিন্তু সেই খ্যাতি কিন্তু দীর্ঘমেয়াদী নয়। দীর্ঘমেয়াদী যদি আমি খ্যাতি চাই, তাহলে কিন্তু আমাকে আরো বেশি করে পড়াশোনা করতে হবে, আরো বেশি করে সাহিত্য চর্চায় নিজেকে গভীরভাবে অনুশীলন করতে হবে, যার জন্য আমার দরকার সময় এবং নিষ্ঠা। আমি আমি মনে করি একজন সাহিত্যের প্রতি গভীর নিষ্ঠা এবং আত্মমনোনিবেশিত তার সাহিত্য চেতনার পক্ষে সবচেয়ে বড় সাফল্যের চাবিকাঠি বলে মনে করি। আপনি একজন আইনজীবী, এর পাশাপাশি সাহিত্যিক। তো এই দুটো বিষয়ে আমি যেটা বুঝলাম, সেটা আপনার এই দুটো বিষয়ই প্রতিবাদের ভাষা। তো এই বাংলা সাহিত্য থেকে আইন পড়ার দিকের এই যে যাত্রা, এই পরিবর্তনটা কবে ঠিক করলেন যে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া যাবে? আমি সাহিত্যেরই ছাত্র ছিলাম, হৃদয়ে আমার সাহিত্যকেই ভালোবাসি, কিন্তু আমি আইন নিয়ে পড়াশোনা করেছি সম্পূর্ণ আমার বাবার অনুপ্রেরণায়। আমার বাবা স্বর্গীয় তুষারকান্তি ঘোষ, তার অনুপ্রেরণায় আমার আইন নিয়ে পড়াশোনা করা। এখন আমি বর্তমানে একজন আইনজীবী এবং আইনই আমার পেশা। তবুও আমি যদি আইনকে আমার মস্তিষ্ক বলি, তো সাহিত্যকে আমি আমার আত্মায় এবং হৃদয়ের সাথে কল্পনা করব। এবং আমার মনে হয় সিনেমা জগতেও সন্তোষ দত্ত এবং বিকাশ মিত্রের মতো তাবড় তাবড় অভিনেতারা, যারা ব্যক্তিগত জীবনে একজন পেশাদার আইনজীবী ছিলেন, অথচ তারা তার আইন এবং অভিনয় দুদিকই তারা অপূর্ব ভারসাম্য বজায় রেখেছেন। সেই দিক থেকে আমি মনে করি একজন সফল মানুষ হতে গেলে আপনার নেশা এবং পেশার মধ্যে এক অপূর্ব অদ্ভুত ভারসাম্য বজায় রাখা উচিত, যেটা আমি মনে করি যে সেটা আমি পালন করি। আপনার প্রথম কবিতা সংকলন বসন্ত গোধূলি, এই বইয়ের নামকরণ ও ভাবনা। বসন্ত গোধূলি আমার প্রথম কাব্যগ্রন্থ। এখানে আমার প্রেম চেতনা, আমি এখানে প্রেমকেই আমার কবিতার মূল উপজীব্য করে তুলেছি। আমার মনে হয় শুধু কবিদের বয়স বাড়ে না, প্রেমেরও বয়স বাড়ে। শৈশবে প্রেমের যে আবিলতা থাকে, মধ্য বয়সে সেই প্রেমের যে স্ফুরণ থাকে, বার্ধক্যে সেই প্রেমের স্থিরতা এবং একটা গভীর মনোনিবেশ থাকে, যে প্রেম তখন অনেক দীর্ঘমেয়াদী এবং তখন প্রেমের যে গভীরতা, যে ব্যক্তি থাকে, যেটা শৈশবে থাকে না। তো আমি আমার এই বসন্ত গোধূলি কবিতা, যেখানে বসন্ত প্রিয়াকে আমি আমার মানস সুন্দরী রূপে কল্পনা করি এবং সেখানে আমি আমার বিভিন্ন সময় যে কবিতাগুলোকে আমি সংকলিত করেছি এবং প্রত্যেকটি কবিতাই প্রেমের কবিতা। তো সেখানে আমার মনে হয় সময় সময়ের একটা যাত্রা, শৈশব থেকে বার্ধক্যে এই যে একটা দীর্ঘ সময়, এই সময়ের যাত্রাপথকেই আমি সেই বসন্ত গোধূলির চিত্ররেখায় আমি অবনমিত করতে চেয়েছি। অর্থনৈতিক চাপ ও বেকারত্ব সমাজে প্রভাব ফেলছে, যার ফলত আরেকটা জিনিস লক্ষণীয়, যা হলো সাহিত্য চর্চা থেকে তরুণ প্রজন্ম বিমুখ হয়ে। তো সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে আপনি তখন আমি বলতে চাই, লেখো, পড়াশোনা করো, লেখো। আর্থিক সংকট যেটা আছে, অর্থনৈতিক যে সংকট আছে, এইটা কখনো দীর্ঘমেয়াদী সংকট হতে পারে না। আমি মনে করি লেখার প্রতি যদি কারোর ভালোবাসা থাকে, এই আর্থিক সংকটও একদিন কেটে যাবে। আর আমাদের এখনকার সময় সবচেয়ে বড় সংকট হচ্ছে অস্তিত্বের সংকট, ব্যক্তিত্বের সংকট, আমি যেটাকে বলবো। কারণ আমাদের অধিকাংশ মানুষের এখন যেটা হয়েছে, সেটা একটা সিদ্ধান্তহীনতার মধ্যে, তারা একটা আত্মদ্বন্দ্বের মধ্যে ভোগে, যে মানুষ শ্রেয় এবং প্রেয়ের মধ্যে একটা যে দ্বন্দ্ব, একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, সেই দ্বন্দ্ব থেকে কখনো কখনো তারা শ্রেয়কে নির্বাচন করে। সেক্ষেত্রে কখনো কখনো তারা এমন এমন কাজ করেন যেটা তারা ভালোভাবে করতে পারে না। সেই কাজের জন্য হয়তো তারা স্বল্প মেয়াদী কিছু আর্থিক উপার্জন করতে পারে, কিন্তু সেই সাফল্যের পথ কিন্তু দীর্ঘ নয়। যার জন্য আমি মনে করি যে সাহিত্য এমন একটা সাধনা, যেটা দীর্ঘমেয়াদী সাধনা, এবং সেই সাধনাতে যদি মনোনিবেশ করা যেতে পারে, তাহলে সেখানে অবশ্যই সময়ের সাথে সেখানে করা উচিত, এবং সেখানে আমি মনে করি না আর্থিক প্রতিবন্ধকতার কোনো কারণ হতে পারে। আমার সর্বশেষ প্রশ্ন, কবিতা সবসময় সমাজের দর্পণ, কিন্তু সমাজ কি আজ কবিদের আমি মনে করি দিচ্ছি। আমার মনে হয় যে কবিরা কিন্তু বিলুপ্তপ্রায় জীব নয়। আমি মনে করি কবিরাও শিক্ষকদের মতো মানুষ গড়ার কারিগর। একমাত্র কবিরাই পারেন একটা রক্তক্ষয়ী বিপ্লবকে থামিয়ে দিতে এবং একটা যুদ্ধ বাঁধিয়ে দিতে। সেই দিক থেকে আমি মনে করি কবিরা আজকে অবহেলিত নয়, অবদমিতও নয়। আমি মনে করি আমাদের এই প্রজন্মকে আরো বেশি করে কবিতা লেখা উচিত, কবিতার প্রতি মনোনিবেশ করা উচিত, এবং সেই দিক থেকে আমি বলতে চাই যে কবিরা কখনোই অবহেলিত নয়। আমার মনে হয় না কবিরা অবহেলিত। আপনার ভাষায় অন্তর একটা জাগরণ করে? কবিদের অবশ্যই কবিতা, এবং আমার মনে হয় নিজের ভালো লাগাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। সব থেকে বড় কথা, কবিতা সবসময় যে প্রতিবাদের ভাষা হবে তাও না, কবিতা হচ্ছে একটা অনুভূতির প্রকাশ। শুধু
কবিতাই বলবো না, যে কোনো শিল্পকলা, আপনি সঙ্গীত বলুন, নৃত্য বলুন, অঙ্কন বলুন, যে কোনো শিল্পকলার মধ্যেই যেটা যেটা প্রধান বক্তব্য থাকে সেটা হচ্ছে অনুভূতিকে গাঢ় করা এবং একের সাথে অপরের অনুভূতি স্থাপন করা। সেদিক থেকে আমি বলবো যে কবিদের গুরুত্ব আগেও ছিল, অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যৎ প্রজন্মেও থাকবে। এই প্রসঙ্গে আমি আমি রিসেন্টলি একটা কবিতা লিখেছি, মেঘপ্রিয়া। সেই কবিতার 4 লাইন আমি বলতে চাই। ওগো মেঘপ্রিয়া, বারেক ফিরিয়া চাও মোর পানে, ভিড়িয়াছে মোর জীবন তরি শুধু তোমারই গানে। ওগো মেঘপ্রিয়া, জনম জনমের সাথী, খুঁজিয়া ফিরিয়াছি কত সহস্র দিবস রাতি। ওগো মেঘপ্রিয়া, তোমারই কল্পনায় আজি রহিয়াছে কত প্রেম সুধা কাব্য, আখিতে মিশাইয়া স্বপ্ন রাজি। ওগো মেঘপ্রিয়া, মোর চেয়ে সুখী কেবা আজ, পড়িয়াছি তব প্রণয়ের হার, বেসেছি চিরপ্রেমিকের সাজ। মহাজীবনের শেষে উদিবে যেদিন সুপ্রভাতে, অধর সুধা পান করিয়াছি তব নিঝুম বাসর রাতে। অঙ্গ সৌষ্ঠবে তার সুমিষ্ট গন্ধ, বহু জনমের প্রেয়সী মোর, তোমারই স্বপনে চিরনিদ্রিত প্রতীক্ষিত অবসান ভোর।